নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে আবার মণিপুর জ্বলছে। আবার মণিপুরে প্রচুর মানুষ রাস্তায় নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং আবার ঝামেলা শুরু হয়ে গেছে। এবং যদি দেখেন যে গত প্রায় 3-3.5 বছর এই ঝামেলা বা সংঘর্ষ, অশান্ত মণিপুর আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই মণিপুরে এই যে অশান্তি, এর পিছনে কারণ কি, আসল কি কি কারণে মণিপুরে অশান্তি হচ্ছে, এই নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে এই মণিপুর যে ভারতবর্ষের অন্যতম একটি রাজ্য, এই রাজ্যটির অবস্থান কথা, অর্থাৎ জিওগ্রাফিক্যালি মণিপুরের অবস্থান কি। মণিপুর হচ্ছে একদম নর্থ ইস্টের একেবারেই পূর্ব দিকে ভারতবর্ষের একটি রাজ্য, যে রাজ্যটি ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। কেন? কারণ আপনারা যদি দেখেন যে মণিপুর, যার রাজধানী ইম্ফল, এই মণিপুরের একটা বড় অংশ বর্ডার সেটা হচ্ছে মায়ানমারের সঙ্গে শেয়ার করে। এবং এই যেহেতু আন্তর্জাতিক একটা সীমানা রয়েছে এই মণিপুরের, ফলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভারতবর্ষের যে কোনো একটা রাজ্যের মতো নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজ্য, যেটা বিদেশের সঙ্গে সংযোগ রক্ষা করে, এমন একটা কানেকশান রয়েছে, এমন একটা সীমানা রয়েছে। এবং এখানে সবথেকে বড় কথা, এই মণিপুর যদি জিওগ্রাফিক্যালি দেখা হয়, তাহলে মণিপুরের বেশিরভাগ অংশটাই হচ্ছে পাহাড়ি অঞ্চল, মাঝখানে কিছুটা জায়গা রয়েছে যেটা সমতল ভূমি। আর এই ঝামেলা হচ্ছে কাদের মধ্যে? হচ্ছে মেইতেই আর কুকি গোষ্ঠীর মধ্যে। মেইতেই কারা এবং কুকি কারা, এবং তাদের সংখ্যা কতটা মণিপুরে, এটাও জানা দরকার। এই মেইতেই হচ্ছে তারা, এরাও ট্রাইবাল, এরা বহু বছর প্রাচীন জনজাতি, যারা মণিপুরে থাকেন, যারা মূলত এই সমতল ভূমি যেটা রয়েছে ঠিক মণিপুরের মাঝখানের অংশ, সেখানে কিছুটা পাহাড়ি অঞ্চলে থাকে। এবং এদের যদি শতকরা জনসংখ্যা দেখা হয়, তাহলে মণিপুরের মোট জনসংখ্যা 10% মাত্র এই মেইতেই। আর কুকি, যারা 90% জনসংখ্যায় মণিপুরের, তারা কারা? কুকিরাও হচ্ছে প্রাচীন জনজাতি, কিন্তু তারা কনভার্টেড, অর্থাৎ তারা পরে খ্রিশ্চানিটি বা খ্রিস্ট ধর্মে তারা পরিবর্তিত হয়েছে। এই কুকি এবং মেইতেইদের মধ্যে ঝামেলা। এবার দেখতে হবে যে ইতিহাস কি। ইতিহাস হচ্ছে যে হঠাৎ করে ভারতবর্ষের একটি নর্থ ইস্টের রাজ্যে এত খ্রিস্টান হয়ে গেল কি করে। এটা কিন্তু 100 বছরের আগের ঘটনা, যখন 1980 সালের পরপর আমেরিকান ব্যাপটিস্ট মিশন তারা কাজ শুরু করেছিল আমেরিকায়। এবং 1900 সালের শুরুর দিকে, অর্থাৎ 1901-2 সালে ভারতবর্ষে তারা কাজ করা শুরু করে। তারা বেছে নেয়, এবং এরা কারা বুঝতে হবে আপনাদের। এরা হচ্ছে আমেরিকান ব্যাপটিস্ট মিশন। আমেরিকানদের ধর্ম নিয়ে কিন্তু এত সমস্যা নেই, তখন কিন্তু ব্রিটিশ রাজত্ব চলছে ভারতবর্ষে। তারা দেখছিল, তাদের আবার ভারতের বিরুদ্ধে তখন লড়ার মতো কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তাদের দরকার ছিল এমন একটা জায়গা তৈরি করা, এমন একটা দেশ তৈরি করার দরকার, যা চীনের সঙ্গে আমেরিকার যে লড়াই, তাতে সাহায্য করবে। তার জন্য দরকার খ্রিশ্চানিটি বাড়ানো, অর্থাৎ ধর্মের দিয়ে পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা মাধ্যমে পরবর্তীকালে আমেরিকা সাপোর্ট করবে এমন একটা জনসমাজ তৈরি করা, যাতে পরবর্তীকালে একটা দেশ তৈরি করে ফেলা যেতে পারে, যা আমেরিকার ঢাল হিসেবে আমেরিকার হয়ে কাজ করবে চীনের বিরুদ্ধে। এবং সেই অনুযায়ী 100 বছর আগে, 100 বছরের বেশি আগে, 125 বছর আগে, যখন নর্থ ইস্টের এই রাজ্যগুলো, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এরা পিছিয়ে পড়া জনজাতি, পিছিয়ে পড়া মানুষরা থাকতো, উন্নয়ন বলে কিছু ছিল না, ব্রিটিশরাও ঘুরে তাকাতো না, সেখানে তারা একটা ফল্ট খুঁজে পেল যে এখানে যদি উন্নয়নের লোভ দেখিয়ে, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পরিকাঠামোর লোভ দেখিয়ে মানুষদের যদি ধর্মান্তরিত করা যায়, তাহলে সেটা পরবর্তীকালে একটা সুদূর প্রসারী একটা প্রভাব ফেলতে পারে। এবং বুঝতে পারছেন, যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, তখনই কিন্তু এই নর্থ ইস্টের এই রাজ্যগুলিতে কাজ করা শুরু করে।
এবং আসাম বা ত্রিপুরা এরকম দুটি রাজ্য বাদ দিলে এই নর্থ ইস্টের বেশিরভাগ রাজ্যে কিন্তু খ্রিশ্চানিটি তখন থেকে বাড়তে শুরু করে, যা এখন অনেকটাই বেড়ে গিয়েছে। এবং বুঝতে পারছে যে বিশেষ করে স্বাধীনতার পরও ভারতবর্ষ কিন্তু ঘুরে তাকালো না নর্থ ইস্টের দিকে। এখন যেমন বলা হয় যে নর্থ ইস্ট ফার্স্ট, প্রথম তাকানো হচ্ছে নর্থ ইস্টের দিকে, কারণ তখন যতদিনে ভারতবর্ষ বুঝতে পেরেছে যে তাদের হাতের বাইরে, নাগালের বাইরে চলে যাচ্ছে ভারতবর্ষের এই নর্থ ইস্টের কয়েকটি রাজ্য, তার মধ্যে বিশেষ করে মণিপুর, তখন কিন্তু ভারতবর্ষে যখন ঘুম ভাঙলো, যখন ভারতবর্ষ নর্থ ইস্টের দিকে তাকিয়ে উন্নয়নের কথা ভাবছে, তার 100 বছরের বেশি আগে কিন্তু সেখানে আমেরিকা কাজ করে শুরু করেছে। তাদের CIA, তাদের এজেন্টরা তারা কাজ করতে শুরু করেছে। এবং মূলত যারা মেইতেই, যারা হচ্ছেন সনাতন ধর্মে বিশ্বাসী, আর কুকিরা তারা কনভার্টেড খ্রিস্টান। এবারে কি হলো না, এই যখন নর্থ ইস্টে এই CIA এজেন্টরা কাজ করা শুরু করলো ব্যাপটিস্ট আমেরিকান ব্যাপটিস্ট মিশনের নামে, তারা প্রথমে সেখানে চার্চ তৈরি করলো। চার্চ তৈরি করার পর তারা কি করলো না, মানুষদের বোঝাতে শুরু করলো যে আপনার তো স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য দরকার হচ্ছে হাসপাতাল, কিন্তু হাসপাতালে তো আপনার চিকিৎসা হবে না, আপনাকে একটু হাসপাতাল যেতে হবে। যদি, কারণ আমাদের হাসপাতাল নিয়ে কাউকে যেতে বাধ্য করছি না, কিন্তু সেখানে খ্রিস্টান না হলে আপনার চিকিৎসা দিতে পারবো না। যদি আপনার মনে হয় খ্রিস্টান হবেন, তাহলে আমরা চিকিৎসা দেবো। আপনার শিক্ষা প্রতিষ্ঠান করছি, সেখানে আপনার ছেলে মেয়ে পড়তে পারবে না, পড়তে গেলে আপনার খ্রিস্টান হতে হবে। এরপরে আবার লোভ দেখানো হলো কি না, যারা খ্রিস্টান হবে তাদেরকে মাসোহারা দেওয়া হবে, সবটাই কন্ট্রোল করবে ব্যাপটিস্ট, যে সমস্ত চার্চের হাতে কন্ট্রোল থাকবে। এই যে জনজাতি, যারা পাহাড়ি জনজাতি মণিপুরের, তাদের মধ্যে বেশিরভাগ তারা আস্তে আস্তে খ্রিস্টান হতে শুরু করল। এবং এই CIA-র টার্গেট হচ্ছে এই খ্রিস্টান যাদের বানানো হচ্ছে, তাদের একটা জেনারেশন আসবে যখন তারা নিজেদেরকে শুধু খ্রিস্টান ভাববে, তারা নিজেদেরকে ভারতীয় ভাববে না, তখনই তাদের কাজ শুরু হবে। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, তাহলে কয়েক মাস, মানে বছরখানেক আগে, যখন ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনা, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন যে নর্থ ইস্টে, অর্থাৎ শিলিগুড়ি করিডোর পেরিয়ে যে 7 সিস্টার 7টি রাজ্য রয়েছে, তাদের একটা অংশ, মায়ানমারের একটা অংশ এবং বাংলাদেশের একটা অংশ নিয়ে একটা নতুন দেশ তৈরি করার পরিকল্পনা চলছে। তারপরেই আমরা দেখতে পেলাম কি, যে ক্ষমতাচ্যুত হতে হলো শেখ হাসিনাকে। কারণ আমেরিকা বুঝে গেল যে উনি বেশি জেনে ফেলেছেন, উনি প্রকাশ করে দিচ্ছেন তাদের প্ল্যান, ফলে থাকতে দেওয়া যায় না। এবং হাসিনাকে শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হতে হলো, তাকে পালিয়ে যেতে হলো। এবং শেষ পর্যন্ত যে গত 3.5 বছর ধরে যে অশান্তি চলছে মণিপুরে, সেই মণিপুরে কিন্তু আমেরিকার আর একটা বড় ব্যবসা কাজ করে। এক হচ্ছে, আপনারা যদি দেখেন, প্রথমত যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী মিজোরামের, তিনি আমেরিকায় গিয়ে বলেছিলেন যে মিজোরা আবার নিজেদেরকে বলে জো কুকি। আমরা যেরকম বাঙালি, কেউ যেমন বিহারি বা কেউ ওড়িয়া, সেরকম তারা নিজেদেরকে প্রমাণ দেয়, যারা খ্রিস্টান কুকি, যারা খ্রিস্টান, তারা নিজেদেরকে জো কুকি বলে। এবং সেই জো কুকির সংখ্যা ভারতবর্ষের এই নর্থ ইস্টের রাজ্যগুলো যেমন বাড়ছে, তেমন কিন্তু মায়ানমারেও তাদের রয়েছে। এবং তাদের অনেকেই মায়ানমার থেকে চলে আসছে, এবং সেখানে এই ফেন্সিং দেওয়া, যেটা ভারতবর্ষ কাজ শুরু করেছিল, ফেন্সিং দেওয়া, সেই ফেন্সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে মিজোরাম বিধানসভায়। কেন ফেন্সিং দিতে বাধা দিচ্ছে মিজোরাম বা মণিপুরের জো কুকিরা? তার কারণ তারা, তাহলে এই যে মানে অনুপ্রবেশ চলছে মায়ানমার থেকে, জো কুকিরা চলে আসছে এখানে এসে তাদের সংখ্যা বাড়াচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে। আর তার সঙ্গে হচ্ছে ড্রাগ ট্রায়াঙ্গেল। একটা সময় আফগানিস্তানে সব থেকে বেশি ড্রাগ এর বিজনেস হতো, মানে উৎপন্ন হতো, আফিমের সব থেকে বেশি উৎপাদন করতো আফগানিস্তান। এখন কিন্তু সেই তালিকায় যদি দেখা হয়, তাহলে সব থেকে বেশি আফিম উৎপাদন করে হচ্ছে মায়ানমার, তারপর লাওস, তারপর হচ্ছে থাইল্যান্ড। আর সেই যে ড্রাগ, সেই ড্রাগ তো এক্সপোর্ট হয়, তাতে হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলে। আমেরিকা তারা কি করছে, কিছুদিন আগে আমরা দেখলাম যে ভেনেজুয়েলায় গিয়ে বোম্বিং করলো। কেন না, ভেনেজুয়েলা থেকে ড্রাগ নাকি আমেরিকায় পাচার হয়। অর্থাৎ আমেরিকা তাদের দেশে ড্রাগ ঢুকতে দেবে না, কিন্তু তারা কি করছে, এই সমস্ত দেশে যে ড্রাগ তৈরি হচ্ছে, সেই ড্রাগ
মণিপুর দিয়ে ঢুকছে এবং সেটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, এবং তার থেকে যে রোজগার হচ্ছে সেটা সিআইএর যে খরচ, সেই খরচ বহন করতে কাজে লাগছে। তার কারণ আপনারা জানেন যে যখনই কোনো সিক্রেট অপারেশন হয় তখন তার খরচ এজেন্টদের হাতে সরকারিভাবে কোনো সরকার, কোনো দেশ তারা সরকারিভাবে দিতে পারে না। তারা বিভিন্ন মাধ্যমে এজেন্টদের কাছে সেই টাকা তুলে দেয়, আর সেই টাকা আসবে কোথা থেকে? আমেরিকা। এখানে নিজেদের দেশের টাকাও খরচ করবে না, তারা এই যে ড্রাগ ট্রায়াঙ্গেলের ব্যবসা শুরু করেছে। আর মণিপুর সেখান দিয়ে ড্রাগ পাচার হচ্ছে। এবং শুধু তাই নয়, মণিপুরে যখনই আর্মি কোনো অপারেশন করতে যাচ্ছে তখনই অবরোধ শুরু হচ্ছে তাদের বিরুদ্ধে। এবং কারা সামনে আসছে? তারা হচ্ছে মহিলারা। এবং সেই মহিলারা ফলে এই যে মানে প্রথমত হচ্ছে যে 1960 সালে মণিপুরে একটা আইন পাশ করিয়ে নিয়েছে। কি আইন? না, যারা মেইতেই রয়েছে তারা এই পাহাড়ি অঞ্চলে যেখানে কুকিরা রয়েছে সেখানে কোনো জমি কিনতে পারবে না, কিন্তু কুকিরা মেইতেইদের জায়গাতে এসে জমি কিনতে পারবে। অর্থাৎ কুকিদের সংখ্যা বাড়তে পারবে, কুকিরা তাদের যে ভৌগোলিক অবস্থার বদল করতে পারবে, কিন্তু মেইতেইরা পারবে না। তার ফলে কি হচ্ছে না, মেইতেইরা তারা সংখ্যালঘু হয়ে পড়েছে, আর্মি সেখানে ঢুকতে পারছে না, আর্মিদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সামনে মহিলারা এসে দাঁড়াচ্ছে। এবং যেখানে তার ফলে কি হচ্ছে না, আর্মি সতর্কভাবে থাকতে হচ্ছে, কারণ যদি মহিলাদের উপর আর্মি কোনো আক্রমণ করে তাহলে কিন্তু পরের দিন তাদেরই এজেন্টরা রয়েছে, তাদেরই বিভিন্ন সংবাদ মাধ্যমে লোকেরা রয়েছে, বিভিন্ন সোশ্যাল মাধ্যম তারা ব্যবহার করে সেই খবর চারদিকে ছড়িয়ে যাবে। ভারত মানে মণিপুরের একটা ঘটনায় সারা দেশ জ্বলে উঠতে পারে, এবং তার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে এই সিআইএ এজেন্টদের। এবং কয়েকদিন আগে আপনারা জানেন যে কলকাতায় একজন সিআইএ এজেন্ট ধরা পড়েছিলেন ড্রাগ সমেত। তিনি ড্রাগ নিয়ে যাচ্ছেন, তার একজনকে ধরা গেল। প্রতিদিন যদি 20 জন বা মাসে যদি 20 জন এজেন্ট ঢুকছে আমেরিকার সিআইএ এজেন্ট, তাহলে তার মধ্যে হয়তো 10 জন ধরা পড়ছে, 10 জন ধরা পড়ছে না, তাদের সংখ্যা আরও বাড়ছে, তারপর দিন আরও সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং মণিপুরীদের মধ্যেও সিআইএ এজেন্ট প্রচুর রয়েছে যারা সরকারি অফিসে কাজ করছে, যারা আর্মির খবর দিয়ে দিচ্ছে আগে থেকেই যে আর্মি কোথায় অপারেশন করতে পারে, কোথায় রেড করতে পারে, তার আগে থেকে সেখানে অবরোধ হয়ে যাচ্ছে, মহিলাদের সামনে দাঁড় করানো হচ্ছে। এবং সেই মহিলারা তারা কি করছে না, আর্মিকে ঢুকতে দিচ্ছে না। আর্মি রেড করে ইতিমধ্যে আমরা গত কয়েকদিনে দেখলাম যে তারা অনেক ইললিগ্যাল বাংকার নষ্ট করেছে, প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে, প্রচুর মাইন উদ্ধার করেছে। এবং সবথেকে অবাক করা কাণ্ড, যে রাইফেলগুলো উদ্ধার হচ্ছে, যে সমস্ত অস্ত্র পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে আমেরিকান অস্ত্র। কি করে মণিপুরে ঢুকছে? তার মানে একটা রুট কোথাও থেকে, যেটা সমুদ্র পথে বাংলাদেশ হয়ে মায়ানমার হয়ে কোনোভাবে মণিপুরে ঢোকা হচ্ছে, এবং সেখানে ফেন্সিং বা কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে। কারণ কুকিদের যে রুট, অনেক কুকি রয়েছে যারা মায়ানমারে, তাদেরকে নিয়ে আসা হচ্ছে, এখানে সংখ্যা বাড়ানো হচ্ছে। এবং সেখানেও দেখা যাচ্ছে যে পপুলেশন বৃদ্ধির, জনসংখ্যা বৃদ্ধির যদি হার সারা ভারতবর্ষে দেখা হয়, তাহলে দেখা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হার সারা ভারতবর্ষে 24%, আর সেখানে মণিপুরীদের যে জনসংখ্যা বৃদ্ধির শতাংশ হচ্ছে 34%, আর জো কুকিদের জনসংখ্যা বৃদ্ধির শতাংশ হচ্ছে 100%। ভাবা যায় এই ভারতবর্ষের মধ্যে যখন ভারত মানে এর আগেই যখন অজিত দোভাল তিনি যখন একটা অপারেশন করেন ডেঙ্গার বিরুদ্ধে, সেখানে ডেঙ্গার 7 জন কমান্ডারের মধ্যে অজিত দোভাল নিজে সেখানে থেকে ব্যক্তিগতভাবে এই কমান্ডারের সঙ্গে মিশে, এবং তার মধ্যে 7 কমান্ডারের মধ্যে 6 জন কমান্ডারকে ভারতের পক্ষে নিয়ে চলে আসেন, নাহলে তখনই মণিপুর আলাদা দেশে পরিণত হয়ে যেত। কিন্তু এখন যেটা হচ্ছে যে এখন আর্মিকে অত্যন্ত সন্তর্পণে সতর্কভাবে এগোতে হচ্ছে। আর্মি ইচ্ছে করলে যে কোনো এলাকায় ঢুকতে পারছে না, অবরোধ দেওয়া হচ্ছে মহিলাদের সামনে এনে, আর মহিলাদের গায়ে হাত দিলেই জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে মিডিয়া, তাদের ন্যারেটিভ এবং সব মিলে একটা আবার সারা দেশ জুড়ে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। কারণ ভারতবর্ষের মধ্যে প্রচুর সিআইএ এজেন্ট রয়েছে এবং তারা বিভিন্ন স্তরে রয়েছে, বিভিন্ন অফিসে রয়েছে। বুঝতে পারছেন এবারে যে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে ভারতবর্ষের এই উত্তর পূর্ব অঞ্চলে একটা দেশ তৈরি করা, এবং সেটা কিন্তু ব্রিটিশরা যখন স্বাধীনতার পর ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে যায়, তখন তারা বলে যে আমরা ভারতের বিরুদ্ধে যাতে একটা সংগঠন মানে একটা শক্তি কাজ করে, তার জন্য আমরা পূর্ব পাকিস্তান তৈরি করে এসেছি। কিন্তু চীনের বিরুদ্ধে তো যুদ্ধ করার মতো বা অবস্থান নেওয়ার মতো সেটা তৈরি হয়নি, এবং ব্রিটিশরা এই আমেরিকানদের সঙ্গে মিশে যায় এবং তারা যৌথভাবে কাজ করছে, যার সুদূর প্রসারী একটা লাভের জন্য।
তাহলে এখান থেকে সমাধান কি? এটাও একটা বড় ব্যাপার। হঠাৎ করে এই সমাধান করা যাবে না। তার কারণ প্রথম কথা হচ্ছে যে কুকিদের মধ্যে এখন যে পরিমাণ ভারত বিদ্বেষ তৈরি হয়েছে, তাকে স্তীমিত করতে গেলে একটা লং টার্ম একটা চিন্তা ভাবনা করতে হবে। তার মধ্যে যেটা দেখা যায়, যেখানে 125 বছর আগে ব্যাপটিস্ট মিশন, আমেরিকান ব্যাপটিস্ট মিশন, সেখানে ক্রিশ্চিয়ানিটি পপুলেশন বাড়ানোর কাজ শুরু করেছিল, কিছুদিন আগে হলেও কিছু সংস্থা তারা মেয়েদের বোঝানোর চেষ্টা করছে তোমরা ঝামেলা করো না, তোমরা থাকো। কারণ ইতিমধ্যে যেটা আরেকটা বিষয় আপনাদের জানানো উচিত, যে আরেকটা বিষয় তৈরি হয়েছে, কুকিদেরকে এসটি যে স্ট্যাটাস দেওয়া হয়েছে। মেয়েদের তারাও উপজাতি, মানে জনজাতি, তারাও প্রচুর প্রাচীন জনজাতি, তাদেরকে এসটি কোনো স্ট্যাটাস দেওয়া হয়নি। ফলে কুকিরা তারা যা চাকরি পাচ্ছে, মেয়েতেরা তা পাচ্ছে না। কুকিদের জায়গায় মেয়েতেরা জায়গা কিনতে পারছে না। কুকি আর মেয়েতের মধ্যে বড় ধরনের বিভাজন, এবং যদিও কুকিদের সংখ্যা অনেক বেশি, মেইতেইদের সংখ্যা অনেক কম। ফলে এখন মেইতেইদের শান্ত রাখা, তাদেরকে বোঝানো যে তোমরা ভারতীয়, ধর্ম যার যাই হোক, ধর্ম পরে, আগে আপনাদের ভাবতে হবে যে আপনার মণিপুরি আগে এবং ভারতীয় আগে। এই চিন্তা ভাবনা যতদিন না মেজরিটি পপুলেশনের মধ্যে তৈরি করা যাচ্ছে, ততদিন পর্যন্ত এই যে অশান্ত মণিপুর, একে শান্ত করা মুশকিল, এবং সেটা একদিনে সম্ভব না। দুই হচ্ছে যে এর আরেকটা হচ্ছে যে স্পাই বা ইন্টেলিজেন্স, সেটা অনেকটা বাড়াতে হবে। তার কারণ হচ্ছে যে আমেরিকানরা, তারা সিআইএ, তারা অনেক স্পাই অনেক দিন, অনেক বছর আগে থেকে তৈরি করেছে, নতুন করে তৈরি করেছে। ফলে সেখানে আরও যাতে ভারতীয় স্পাই তৈরি হয় তার জন্য, এবং ক্রস বর্ডার স্পাই দরকার। অর্থাৎ মায়ানমারে কি হচ্ছে, মায়ানমারে কি ঢুকছে, কি আসছে, সেটাও জানতে হবে। ফলে সেই সংখ্যাটা বাড়াতে হবে। এবং কুকি এলাকায় যেখানে আর্মিকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা সেই সব জায়গায়ও ইন্টেলিজেন্স বাড়াতে হবে, যে তাদের সেখানে কী হচ্ছে যাতে তার ইনফরমেশন আসে। এর পাশাপাশি কী করতে হবে না, ব্যাক চ্যানেল নেগোসিয়েশন, যেটা অজিত ডোভাল করেছিলেন, যেটা লাল ডেঙ্গার ক্ষেত্রে তিনি তার 7 কমান্ডারের মধ্যে 6 জনকে বিভিন্নভাবে আলোচনা করে নিজের বাড়িতে খাওয়া খেতে ডেকে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ঘুরিয়ে এনেছিলেন ভারতবর্ষের দিকে। সেই যে নেগোসিয়েশন, সেটাও শুরু করতে হবে। এর পাশাপাশি কী করতে হবে না, মিডিয়া এবং ন্যারেটিভ এটাকে, কারণ মিডিয়া তারা বলবে যে আজকে যদি মেয়েটি বা কুকির মধ্যে একটা ঝামেলা, মেয়েটিকে একজন মেয়েটি কুকিকে একজনকে থাপ্পড় মেরে, তাহলে কি করবে না, মেয়েটি চিৎকার করবে, কুকিরা ঝামেলা শুরু করে দেবে, মিডিয়া খবর করে দেবে। মিডিয়াকে জিজ্ঞেস করা যায় না, কারণ এটা গণতান্ত্রিক দেশ, মিডিয়াকে কন্ট্রোল করা যায় না। এবার মিডিয়া যদি সেটা করে দেয়, তাদের সেই রোষ বা সেই অশান্তি সেটা সারা দেশে ছড়িয়ে যাবে। মিডিয়াকে জিজ্ঞেস করে বলবে সত্যি এটা হয়েছে, দেখেছে, কিন্তু দেখে একটা ছোটো একটা ঘটনাকে মিডিয়াতে আনার পর সে যে দেশের কী ক্ষতি করতে পারে সেটা বোঝানো, এবং ন্যারেটিভ মিডিয়া তারা যাতে ভারতীয়ত্বকে আরও বেশি তুলে ধরে সেটা দেখতে হবে। তার পাশাপাশি যেটা হচ্ছে যে এজেন্ট এলিমিনেশন করতে হবে। অর্থাৎ শুধুমাত্র মানে আর্মি তো এখন এইসব এলাকায় ঢুকতেই পারছে না, মহিলাদের ঢাল করা হচ্ছে। কিরা মহিলাদের গায়ে হাত তুলে একটা গুলি চললে বিশাল কাণ্ড হয়ে যাবে। ফলে বুঝতে পারছেন যে কতটা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আর্মি, ভারতীয় আর্মি, যে একজন সাধারণ নারীকে হাত তুলে দিল, ফলে একটা ম্যাসাকার তৈরি হবে। এবার সারা ভারতবর্ষ জুড়ে একটা ন্যারেটিভ তৈরি হয়ে যাবে যে দেখেছেন ভারতীয় সেনা কীভাবে জনজাতির উপর, কুকিদের উপর কীভাবে ঝামেলা করছে, তাদের কীভাবে নির্যাতন করছে, তাদের গুলি ছুটছে। ফলে এটা করা যাবে না। কিন্তু এই যে এজেন্ট যারা রয়েছে, অর্থাৎ ভারতীয় মানে মণিপুরের সরকারি অফিস থেকে শুরু করে আর্মি, এইসব জায়গায় কারা কারা এজেন্ট হিসেবে, সিআইএর এজেন্ট হিসেবে কাজ করছে, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে এলিমিনেট করতে হবে। ফলে বুঝতে পারছেন যে মানে আপনাদের জানি না কতটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ফলে মণিপুর আজ কেন অশান্ত, তার কারণ তার ওই ইতিহাস, তার ভূগোল কি, এবং কীভাবে এটা আমেরিকার একটা চক্রান্ত, চীনকে ঠেকা দেওয়ার জন্য, চীনের সঙ্গে ঝামেলা করার জন্য একটা নর্থ ইস্টের কয়েকটা রাজ্য এবং মায়ানমারের কিছুটা অংশ, যেখানে জো কুকিরা রয়েছে, এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা দেশ তৈরি করা, যেটা আমেরিকার হয়ে কাজ করবে। এবং আপনাদের আবার বলি যে শেখ হাসিনা এই প্ল্যানের কথা প্রকাশ্যে এনে দিয়েছিলেন, যে এবার প্ল্যান চলছে, তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছিল। ফলে এই অশান্ত কেন মণিপুর, তা নিয়ে অবশ্যই সবার জানা উচিত।
এবং কীভাবে আমেরিকা বহু বছর আগে থেকে, শতাধিক বছর আগে থেকে কীভাবে এখানে চক্রান্ত করছে, কেমন তাদের মিশন করছে, মিশন চালিয়ে রেখেছিল এবং শুরু করেছিল, তার ফল এখন পোহাতে হচ্ছে এই মণিপুরকে নিয়ে সারা ভারতবর্ষকে। সর্বাধিক সবার আগে আবার একটা কথা বলতে হবে যে মণিপুরীদের মানে আগে তারা জৌকুকি নয় বা মেইতেই নয়, তারা মণিপুরি আগে বা মিজোরা আগে, মিজো, তারপর জৌকুকি বা মেইতেই, তারপর সর্বাগে তারা ভারতীয়। এই বোধ না জন্মানো পর্যন্ত, আর যতদিন পর্যন্ত ভারতীয় সেনাই ভারতীয় ভূখণ্ডে না কাজ করতে পারছে, ততদিন পর্যন্ত এই মণিপুরের সমস্যা সমাধান হওয়া খুবই কঠিন। তার জন্য একটা সুদূর প্রসারী পরিকল্পনার দরকার, যে পরিকল্পনা আজকে অনেক দিন পরে ভারতের ঘুম ভাঙার পর এখন নর্থ ইস্টের দিকে, তাদের উন্নয়নের দিকে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, এমনকি সেখানে ইন্টেলিজেন্স, সেখানে অনেক কিছু বাড়ানোর চেষ্টা চলছে, সেটা কীভাবে কাজ করছে তার উপর নির্ভর করবে।